গুড ইভিনিং স্টুডেন্টস, আমি শরদেন্দু মালদাস, তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মাস্টারমশাই। আজকে সময় ও গতির কিন্তু আমরা লাস্ট পার্টটা নিয়ে আলোচনা করব। এই পার্টটা হলে আমাদের সময় গতিটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? এই পার্টে বেসিক্যালি তোমাদের কিন্তু টেক্সট বইটা ভালো করে পড়তে হবে। এখানে আমার কোশ্চেন দেওয়া কিছু না, এখানে খুঁটিয়ে কোশ্চেন হতে পারে, সুতরাং এখানে অনেকটা গল্পের মতো করে সবটা ব্যাপার আছে, তোমাকে খুঁটিয়ে পড়তে হবে, ঠিক আছে? ইংলিশ মিডিয়ামকে বলছে, বাংলা মিডিয়ামকে বলছে, টেক্সট বই পড়বে, এখানে আমি কোনো নোটস প্রোভাইড করব না, ঠিক আছে? কারণ এখানে হচ্ছে অনেক বড় বড় যেগুলা গল্প বা যেটা ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে পড়ে বুঝতে হবে। ওকে, টেক্সট বইটা ভালো করে পড়বা। তো চ্যাপ্টারটা শুরু করার আগে আমি আগে বলতেছি যে ওয়ার্ড ডানটা কি। ওয়ার্ড ডান মানে কৃতকার্য। তো কৃতকার্য কাকে বলে এটা ইংলিশ মিডিয়ামরা দেখে নাও, বাংলা মিডিয়ামরা তো পেয়ে যাবে। সো দেখো, ওয়েন এ ফোর্স অ্যাক্টস অন অ্যান অবজেক্ট, যখন একটা বল কোনো একটা অবজেক্ট মানে কোনো একটা বস্তুর উপর প্রয়োগ করে, সে ধরো এটা একটা তোমার অবজেক্ট আর এর উপর একটা বল প্রয়োগ করছে, ঠিক আছে? ঠিক আছে, বল প্রয়োগ করলে কি হচ্ছে, এটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে সামনের দিকে এগিয়ে গেলে কি হবে, একটা সরণ হবে বা ডিসপ্লেসমেন্ট হবে, ঠিক আছে? তো বলছে যে হোয়েন এ ফোর্স অ্যাক্টস অন অ্যান অবজেক্ট অ্যান্ড দ্য অবজেক্ট অ্যাকচুয়ালি মুভস ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, তাহলে যেই বরাবর বল প্রয়োগ করছে সেই বরাবর কি হচ্ছে, বস্তুটা মুভ করছে মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেন দ্য প্রোডাক্ট অফ ফোর্স, তাহলে প্রোডাক্ট, এখানে অ্যাকচুয়ালি স্কেলার প্রোডাক্ট কথাটা ইউজ করতে হতো, কিন্তু তোমাদের বইতে প্রোডাক্ট ইউজ করেছে কারণ তোমাদের স্কেলার প্রোডাক্ট টার্মটা এখন আসেনি, ক্লাস 9-এ আছে। তো সিম্পলি আমরা লিখবো দেন দ্য প্রোডাক্ট অফ দ্য ফোর্স, ফোর্স মানে বল, এবং ডিসপ্লেসমেন্ট মানে সরণ, মানে বল এর সাথে সরণের যে গুণফল, ইন দ্য ডিরেকশন অফ ফোর্স মানে যেদিকে বল প্রয়োগ করেছি সেই ডিরেকশনে, ইন দ্য ফোর্স যেটা লিখতে হবে ইজ কল দ্য ওয়ার্ড ডান, তাহলে একে আমরা বলবো ওয়ার্ড ডান, ঠিক আছে? আমরা বিভিন্ন ধরনের এক্সাম্পল নিব, ওই এক্সাম্পল নিয়ে আমরা ওয়ার্ড ডান সম্পর্কে আলোচনা করব। আর সবার লাস্টে এনার্জি, এনার্জিটা কি? এনার্জি ইজ দ্য অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক, উইদাউট এনার্জি উই ক্যান নট ডু এনি ওয়ার্ক, ঠিক আছে? আমরা কিন্তু এনার্জি ছাড়া কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না, সুতরাং আমরা যেটা বাংলাতে বলি কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। কার্য আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো যদি আমার ভেতরে শক্তি থাকে, ঠিক আছে? তো এটা হলো হচ্ছে শক্তির ডেফিনেশন। তো এই যে দুটো ডেফিনেশন আমি সরে দাঁড়াচ্ছি, তোমরা এটা একবার স্টপ পজ করে এই দুটো লিখে নাও ডেফিনেশন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। তাহলে ওয়ার্ড ডান সম্পর্কে আমাদের বইতে কি কি আলোচনা করা হয়েছে আমরা দেখে নিচ্ছি। প্রথমে আমি যেটা বলবো সেটা একদম সিম্পলি একটা এক্সাম্পল দিয়ে, অত জটিল ভাবে না করে, বইয়ে যে সমস্ত গল্পগুলো আছে সেগুলো ভালো করে পড়বো কনসেপ্ট ক্লিয়ারের জন্য। আমি যেখানে পড়াচ্ছি সেগুলো হচ্ছে আসল জিসটা, ঠিক আছে? ধরো হচ্ছে কোন একটা, ধরো এটা একটা রাস্তা, রাস্তার উপর একটা ব্লক আছে, ঠিক আছে? তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করো এফ, ঠিক আছে? এবার এর উপর ফোর্স অ্যাপ্লাই করার ফলে কি হচ্ছে, ব্লকটা এখান থেকে কি হলো, সামনের দিকে এগিয়ে গিয়ে এখানে এসে পৌঁছালো। এখানে হচ্ছে এই ব্লকটা ফোর্স অ্যাপ্লাই করেছি ফলে এটা এগিয়ে এত দূর অব্দি এসে পৌঁছালো। তাহলে দেখা যাচ্ছে এখানে সরল রৈখিক, তাহলে এখানে হচ্ছে কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে এস পরিমাণ, বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস এর বদলে ডিও লিখতে পারো ডি পরিমাণ, ঠিক আছে? তাহলে আমাদের ওয়ার্ড ডান হবে, তুমি বস্তুটার উপর একটা কনস্ট্যান্ট ফোর্স একটা অ্যাপ্লাই করেছো, করে এখান থেকে এখানে পৌঁছাইছে, তাহলে ওয়ার্ড ডান হবে কি, ফোর্স অ্যাপ্লাইড ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ডি। তাহলে বলের সাথে আমার যে ডিসপ্লেসমেন্ট আছে সেটা গুণ করলে আমাদের ওয়ার্ক ডান হয়ে আসবে, ঠিক আছে? এবার এখানে তোমার হ্যাঁ, এতটা হলে এটা হচ্ছে দেখো একটা হরাইজন্টাল ডিরেকশন, হরাইজন্টাল মানে অনুভূমিক দিকে। এবার তোমাদের টেক্সট বইতে কিন্তু আবার হচ্ছে উল্লম্ব দিকে কৃতকার্য যেটা সেটা মেজার করেছে নানান ধরনের। ধরো একটা এক্সাম্পল দিয়েছে, তোমার ব্যাগের মধ্যে বই ভরিয়ে নিলা, ভরিয়ে নিয়ে তুমি উপরের দিকে তুলছো, তাহলে তোমাকে কি করতে হচ্ছে, কোন ক্ষেত্রে বেশি পরিমাণ শক্তি ব্যয় হচ্ছে? কার্য আর শক্তি ভাই ভাই, ঠিক আছে? মনে রাখবা, তুমি যদি কার্য করো তাহলে শক্তি ক্ষয় করেই কার্য করবে, ঠিক আছে? তাহলে এখানে এটা হচ্ছে হরাইজন্টাল ডিরেকশনে। তোমাকে যদি পরীক্ষায় বল দিয়ে দেয় ধরো 10 নিউটন আর ডিসপ্লেসমেন্ট 5 মিটার, তাহলে হবে কৃতকার্য হচ্ছে 50 জুল। তাহলে আমি এককগুলো একটু লিখে দিচ্ছি। আচ্ছা, সিজেস পদ্ধতিতে যেটা কৃতকার্য বা ওয়ার্ক ডানের যে ইউনিটটা, ওয়ার্ক ডানের ইউনিট হচ্ছে সিজেস পদ্ধতিতে আর্গ, ই আর জি, আর এসআই পদ্ধতিতে ওয়ার্ক ডানের ইউনিট হচ্ছে জুল, জে, যেটাকে জুল বা আমরা আছে জে ও ইউ এল ই জুল করেও লিখতে পারি। তাহলে কৃতকার্যের এককগুলো আমরা জেনে নিলাম, সিজিএস পদ্ধতিতে আর্ক আর এসআই পদ্ধতিতে জুল। যখন এখানে ধরো ফোর্সের জায়গায় তোমার ডাইন থাকবে আর ডি হচ্ছে সেন্টিমিটারে থাকবে, তখন আর্ক লিখবো, ঠিক আছে? গুণফলের এককটা লিখবো আর্ক দিয়ে।
যখন ফোর্সটাকে আমরা নিউটনে লিখবো আর ডিটাকে মিটারে লিখবো তখন আমরা জুল একক ইউজ করবো, ঠিক আছে? এটা হরাইজন্টাল ডিরেকশন। তাহলে এবার আমরা ভার্টিক্যাল ডিরেকশনে, এটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স, ঠিক আছে? মানে এই বলটা সমমানে 10 নিউটন বল এখান থেকে এত দূর অবধি যে নিয়ে গেলাম 10 নিউটন মানের বলই কিন্তু প্রযুক্ত করেছে, ঠিক আছে? এটা কনস্ট্যান্ট ফোর্স। এবার তোমাদের যে এক্সাম্পলগুলো দিয়েছে ওইগুলো ভালো করে পড়বা, খুব ইজিলি তোমরা বুঝতে পারবে। আমি ম্যাথমেটিক্সটা বোঝাচ্ছি। ধরো কোনো একটা বস্তু আছে এখানে ভূমিতে, ঠিক আছে? এইবার এই বস্তুটাকে তুমি উপরে এখানে উঠিয়ে দিলে, এখান থেকে এখানে উঠাচ্ছ। এইবার এই উচ্চতাটা যদি h হয়, এখান থেকে এখানকার উচ্চতা যদি h হয়, তাহলে আমরা কত কার্য করতেছি আমরা দেখে নিচ্ছি। আমরা জানি W = F × D। এবার এখানে কি বল প্রযুক্ত হচ্ছে দেখো, তুমি হচ্ছে অভিকর্ষের বলের বিরুদ্ধে তুমি বস্তুটাকে উপরের দিকে তুলতেছো। এখানে বস্তুটা আছে, রাইট? তাহলে তোমার হাতের উপর বস্তুটা আছে। এবার অভিকর্ষ বল কোন দিকে কাজ করছে? নিচের দিকে। এবার বস্তুটাকে কোন দিকে তুলতেছো? উপরের দিকে, রাইট? তাহলে এখানে হচ্ছে আমরা যেটা ওয়ার্ক ডান যেটা হবে সেটা হচ্ছে -mg × h। এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি। আর যদি আমরা প্লাস করে দেই এটা, তাহলে ওয়ার্ক ডান বাই ইউ। সো mgh হলো হচ্ছে তুমি যে ওয়ার্ক ডানটা করলা সেটা। তাহলে এই গাণিতিক রূপটা একটু লিখে রাখো, W = mgh। আমরা এই গাণিতিক রূপটা ইউজ করে আমাদের টেক্সট বইতে যে সমস্ত গল্পগুলো আছে সেগুলোকে বোঝার চেষ্টা করব। তাহলে দেখো mg, F = mg কিভাবে হলো? আমরা দেখো আগের দিনই পড়েছিলাম না, F = m × a পড়েছিলাম। এটা কি ছিল? ত্বরণ। কোন দিকে ত্বরণ? অনুভূমিক ত্বরণ। এবার এটাকে বস্তুটাকে নিচ থেকে উপরের দিকে তুলতেছি। তো যখন বস্তুটাকে নিচ থেকে উপরের দিকে তুলতেছি তখন কোন ত্বরণ কাজ করবে? অভিকর্ষ ত্বরণ। মানে কোনো একটা বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা আকর্ষণ করে সেটাকে যদি আমি ওই বস্তুটার ভর দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই ত্বরণ। যেমন ফর এক্সাম্পল, অত কিছু কঠিন ভাবে না বুঝলেও, ধরো এই বস্তুটাকে ছেড়ে দিলাম, তাহলে কি হচ্ছে? বস্তুটা উপর থেকে নিচে কি সমবেগে যাচ্ছে? না, ত্বরণ নিয়ে যাচ্ছে, অ্যাক্সিলারেশন হচ্ছে, রাইট? বস্তুটার বেগ প্রথমে ছিল, তারপর বেগটা ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে ত্বরণটা নিই সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। ওই জন্য নিচ থেকে উপরে যখন নিব যাবে তখন আমরা mg ইউজ করব, আর অনুভূমিক দিকে যদি যায় তাহলে আমরা ma ইউজ করব, ঠিক আছে? তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি যখন অভিকর্ষ ত্বরণ হচ্ছে সেটা হয়ে গেল a এর জায়গা হচ্ছে g, এবং gটার মান হলো হচ্ছে, gটা হচ্ছে একটা ধ্রুবক, g এর মান হলো হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান, ঠিক আছে? এটা একটা ধ্রুবক, ঠিক আছে? আপাতত আমরা ধ্রুবকই পড়বো, ক্লাস 11-12 দেখবো যে পৃথিবীর বিভিন্ন জায়গায় এটার মান পরিবর্তন হয়। আপাতত এটাকে 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার করে ধরবো হচ্ছে সিজিএস, এটা এসআই পদ্ধতিতে, আর সিজিএস পদ্ধতিতে 980 সেন্টিমিটার/সেকেন্ড স্কয়ার করে ধরবো, ঠিক আছে? এইবার দেখো কি হচ্ছে ব্যাপারটা। আমার দ্বারা কৃতকার্যের মান হলো হচ্ছে mg × h হলো। এবার দেখো তোমাদের বইতে অনেক এক্সাম্পল দিয়েছে, এগুলো আমি গাণিতিক ভাবে দেখাচ্ছি যাতে তোমাদের ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়। আর যদি গাণিতিক ভাবে না পড়তে চাও আবার বলছি স্কিপ করে দিবা, টেক্সট বইয়ে যা আছে তাই করবা। আমি একটু অ্যাডভান্সে পড়াচ্ছি যাতে তোমাদের এগুলা কনসেপ্ট ক্লিয়ার থাকে। ভবিষ্যতে তো এগুলো লাগবে, একদম 11-12 অবধি লাগবে। ধরো এখানে বস্তুটার ওয়েট হলো হচ্ছে 1 কেজি। বস্তুটাকে 1 কেজি ভরের বস্তুটাকে এখান থেকে এখানে তুলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কৃতকার্যের মান কত হবে? W1 = 1 কেজি। m এর জায়গায় কি লিখবো? 1। g এর জায়গায় কত লিখবো? 9.8। আর h ধরো হচ্ছে 10 মিটার ধরে নিচ্ছি, তাহলে 10 মিটার। ওকে, এবার তোমাদের বইতেই বলছে যে যখন এবার 2 কেজি ভরের কোনো বস্তুকে একই উচ্চতায় নিয়ে যাচ্ছি, ধরো এখানে এই বস্তুটার বদলে একটা আলাদা একটা বস্তু নিলাম, 2 কেজি ভরের বস্তু। এবার 2 কেজি ভরের বস্তুটাকে ভূমি থেকে উপরের দিকে তুলছি, রাইট? তাহলে কৃতকার্য কত হবে? এবার 2 কেজি, তাহলে m এর জায়গায় কত বসাবো? 2। g তো সবসময় কনস্ট্যান্ট ধ্রুবক 9.8, এটা কোনো পরিবর্তন হবে না। উচ্চতা এখানে ধ্রুবক, তাহলে এখানে 10 মিটার। মানে ধ্রুবক বলতে আমি একই উচ্চতায় 2 কেজি ভরকে নিয়ে যাচ্ছি। তাহলে কি পরিবর্তন হচ্ছে দেখো। তাহলে আমি যদি W1 / W2 করি তাহলে 1 × 9.8 × 10 / 2 × 9.8 × 10। তাহলে এটা কাটলো, এটা কাটলো, হাফ আসলো। তাহলে কি দাঁড়াচ্ছে? W2 = 2 × W1। তার মানে দ্বিতীয়বারের ক্ষেত্রে যখন ভরটা আমি বাড়িয়েছি, 1 কেজি থেকে 2 কেজি করেছি, ভরটাকে আমরা দ্বিগুণ করেছি, তখন কি হচ্ছে? আমাদের কৃতকার্যটাও কি হচ্ছে? আগের থেকে ডাবল হচ্ছে। দেখো 2 × W1, W2 = 2 × W1।
তার মানে আমি যদি উচ্চতাটাকে ফিক্সড রাখি আর কোনো বস্তুর ভরটাকে যদি দ্বিগুণ করি, তাহলে কৃতকার্য কয় গুণ হয়ে যাবে? দ্বিগুণ হবে। ধরো পরীক্ষায় তোমাকে দিয়ে দিল প্রথমে 1 কেজি ভরের কোনো বস্তু ইউজ করা হলো, তারপর 4 কেজি ভরের কোনো বস্তু ইউজ করা হলো, তাহলে তোমার কত গুণ হবে কৃতকার্য? তো আমরা 4 গুণ, কারণ আগে ছিল 1 কেজি, পরে হলো 4 কেজি, তাহলে কয় গুণ হলো? 4 গুণ হলো। এবার তোমাকে যদি অন্য কিছু দিয়ে দিতে পারে, ধরো একটা হচ্ছে 5 কেজির ব্লক আর একটা হচ্ছে 30 কেজির ব্লক, এরকম কিছু দিয়ে দিতে পারে, আর উচ্চতাও চেঞ্জ করে দিতে পারে, দুটোই যদি চেঞ্জ করে দেয় তাহলে একটু কঠিন হয়ে যাবে। তো ওই ধরনের অঙ্ক আমি পরের দিনকে করাবো। আমি চিন্তা করো না, সব ধরনের অঙ্ক আমি তোমাদের একদম রেডি রাখবো ক্লাস 7-এ অনেকটাই, ঠিক আছে? অ্যাডভান্স হয়ে চলাটা ভালো, কারণ কোশ্চেন যদি বাইরে থেকেও দেয় তাহলে তোমরা অঙ্কটা সলভ করতে পারবে, অঙ্কে হিসেবে সলভ করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ উচ্চতাটা ফিক্সড রাখছি, খালি ভরটাকে পরিবর্তন করেছি। এবার ভরটাকে যদি ফিক্সড রাখি আর উচ্চতাটাকে পরিবর্তন করি, যেমন ওই যে পরের এক্সাম্পলটা নিয়েছে যখন হচ্ছে দুটো টেবিল, একটা টেবিল তার উপর আরেকটা টেবিল নিয়ে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যে এক্সাম্পল দিচ্ছি সেটা আমি গাণিতিকভাবে এবার প্রমাণ করছি, সেটা তুমি টেক্সট বই থেকে ইজিলি করে নিতে পারবা। এবার আমি একই ভরের একটা বস্তু নিলাম, সে ফর এক্সাম্পল এখানে 1 কেজি ভরের, 1 কেজি নিচ্ছি, 1 কেজি ভরের, ঠিক আছে? দুটো উচ্চতা ধরো, এটা হচ্ছে h = 5 মিটার আর এটা হচ্ছে h = 10 মিটার, ঠিক আছে? দুটো উচ্চতায় উঠাবো, তাহলে কি কি ওয়ার্ক ডান হবে? এটা h1, এটাকে h2 ধরছি। এবার দেখো দুটো উচ্চতা আলাদা, এবার ভরটা ফিক্স, উচ্চতাটা আলাদা। তাহলে হাইট যদি আলাদা হয়, হাইটটাকে তোমাদের অল্টিটিউড করে বলে, তাহলে হাইট যদি আলাদা হয় তাহলে w1 = প্রথমে কি হচ্ছে 1, m হলো 1, g হলো 9.8, h হলো হচ্ছে প্রথম ক্ষেত্রে 5 মিটার, w2 কি হলো 1 × 9.8, দ্বিতীয় ক্ষেত্রে কত 10 মিটার। তাহলে এবার w1 ডিভাইডেড বাই w2 করলে কি দাঁড়াবে? w1 ডিভাইডেড বাই w2 দাঁড়ালে দেখো 1 × 9.8 × 5, 1 × 9.8 × 10, 9.8 কেটে গেল 5 দিয়ে 10 করলো 2, তাহলে এখানে 2টাকে এদিকে পাঠাও, আবার দাঁড়াচ্ছে w2 = 2w1। যদি আমি উচ্চতাটাকে এবার দ্বিগুণ করে দেই তাহলেও কিন্তু কৃতকার্যটা আমার দ্বিগুণ হয়ে যাচ্ছে, প্রোভাইডেড তোমার বস্তুর ভরটা ফিক্স থাকবে। তাহলে যে কোনো একটা যদি ফিক্স থাকে তাহলে কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে যে কৃতকার্যটা কার সাথে সমানুপাতিক? বস্তুর ভরের সাথে বা বস্তুর উচ্চতার সাথে সমানুপাতিক। তখন দেখা যাচ্ছে যে যদি আমি জি আর এইচ, জিটা তো ধ্রুবক, এইচটাকে যদি ধ্রুবক রাখি তাহলে আগেবার কি পাইলাম? ডাব্লু প্রপোর্শনাল টু এম, এম যত বাড়াচ্ছি ডাব্লুটা বাড়ছে। এবার যদি এম আর জিটাকে যদি ধ্রুবক রাখি, দেখো এমটাও ধ্রুবক রাখছি, কোনো পরিবর্তন করিনি, জিটাকেও ধ্রুবক রেখেছি, কোনো পরিবর্তন করিনি, খালি এইচ এর পরিবর্তন করেছি, তাহলে দেখো কৃতকার্যটাও কিন্তু বেড়ে যাচ্ছে, এইচ এর পরিবর্তন করলে ডাব্লুটা বাড়ছে। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট আমি দিলাম, যেটা বইয়ে পাবা না, আমি এটা দিয়ে দিলাম। এবার তুমি এই অনুযায়ী টেক্সট বইয়ের যে গল্পগুলো আছে সেটা পড়বা মন দিয়ে, তুমি ইজিলি সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কৃতকার্যের ধারণাটা আশা করি ক্লিয়ার হয়েছে। সব ধরনের অঙ্ক আমি পরের দিনকার করিয়ে দেবো। এইবার আমাদের পরের কোশ্চেন হলো যে কোনো একটা বস্তুকে যদি এই মানে ডিসপ্লেসমেন্ট যেটা আমরা করছি, উচ্চতা নিচ থেকে উপরে তুলতেছি, তার মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সরণ হচ্ছে, এই দিক থেকে এদিকে নিয়ে যাচ্ছি, তার মানে সরণ হচ্ছে। তাই সরণ হলেই কি শুধুমাত্র কৃতকার্য হবে? তো বলছে যে মানে সরণ তো হতেই হবে, ঠিক আছে, কিন্তু যদি এমনও হয় যে বস্তুর আকার আকৃতি পরিবর্তন হচ্ছে, কিন্তু হচ্ছে বস্তুটা গোটাগুটি বস্তুটার কোনো সরণ হচ্ছে না, শুধু আকার আকৃতি পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু কৃতকার্য হবে। আবার বলতেছি বস্তুটা ওভারঅল বস্তুটার কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, কিন্তু বস্তুটা কি আছে নিজস্ব আকার আকৃতি পরিবর্তন হচ্ছে, তখনও কিন্তু কৃতকার্য হচ্ছে। যেমন তোমাদের বইতে একটা এক্সাম্পল দিয়েছে স্প্রিং এর। আমি যদি কোনো একটা স্প্রিংকে, ধরো এই যে একটা স্প্রিং, এই স্প্রিংটাকে যদি আমি ধরে এরকম করে দুই দিকে সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করি, তাহলে কি হচ্ছে স্প্রিংটার মাঝখানে সবকিছু সরণ হচ্ছে, ঠিক আছে, কিন্তু স্প্রিংটার ওভারঅল সরণ হচ্ছে না। মানে আমি বল প্রয়োগ করছি আর স্প্রিংটা এদিকে দৌড়াচ্ছে, বা বল প্রয়োগ করছি তো স্প্রিংটা এদিকে হচ্ছে, ওরকম ব্যাপারটা হচ্ছে না। খালি বল প্রয়োগ করছে সমান ও বিপরীতমুখী, স্প্রিংটার আকার আর আকৃতি পরিবর্তন হচ্ছে, রাইট? তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু কৃতকার্য করছি। ওকে, একেও কিন্তু আমরা কৃতকার্য ক্যাটাগরিতে রাখবো। সেই ডেফিনেশনটা ভালো করে পড়ে রাখবা, লাল কালি যে দেওয়া আছে টেক্সট বইতে দেখবা স্প্রিং এর ওখানটাতে, ঠিক আছে? ঠিক তেমনি ওখানে আবার একটা এক্সাম্পল দিয়েছে, যখন আমি হচ্ছে পিচকারি পাইপ দিয়ে আমি কি করছি, বেলুনটাকে ফোলাচ্ছি, তো বেলুনটা জাস্ট আকারে পরিবর্তন হচ্ছে, ওর আয়তনে পরিবর্তন, কিন্তু বেলুনটা কিন্তু দৌড় দিচ্ছে না বা কিছু, যতক্ষণ ওর সাথে আটকে আছে, ঠিক আছে? তো স্প্রিং এর এক্সাম্পল, এটা এক্সাম্পল হলো।
এরপর আরেকটা টেক্সট বইতে আছে হচ্ছে শ্বাসকার্য। শ্বাসকার্যের একটা এক্সাম্পল দিয়েছে, ওটাও বেশ ভালো। শ্বাসকার্য ইংরেজি হলো হচ্ছে ব্রিদিং। তোমাদের টেক্সট বই একটু ভুল আছে, ইংলিশ মিডিয়াম। শ্বাসকার্যের ইংরেজি ব্রিদিং, ওখানেও রেসপিরেটরি লিখে দিয়েছে। অ্যাকচুয়ালি রেসপিরেটরিটা শ্বাসকার্যের মধ্যে একটু পার্থক্য আছে। শ্বসন ইংরেজি হলো হচ্ছে রেসপিরেটরি। আচ্ছা, একটু পার্থক্যটা বলে দেয়। দেখো, শ্বাসকার্য মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস, মানে অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, এটা হচ্ছে শ্বাসকার্য বা ব্রিদিং বলে। আর যেটা শ্বসন কথা বলা হচ্ছে না, শ্বসন যেটা পড়বা ক্লাস 9-এ বোধহয় আছে, তোমাদের যে সেল বা একটা যে কোষ, কোষের ভিতর বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া চলছে। এই রাসায়নিক বিক্রিয়ার জন্য দায়ী হলো হচ্ছে অক্সিজেন। অক্সিজেন খুব দরকার শ্বসনের জন্য, ঠিক আছে। ওই অর্থে হয়তো বা ইউজ করেছে, কিন্তু আমরা বলবো যে শ্বাসকার্যকে আমরা ব্রিদিং করেই বলবো, কারণ ওখানে যে আমাদের কেজটা, বক্ষ পিঞ্জর ভাবে বলে, যে যে বুকের যে কেজটা আছে সেটা কি হচ্ছে, শ্বাস নিচ্ছে ফুললে, শ্বাস ছাড়লে নিচের দিকে নামলো। তাহলে এক্ষেত্রে ওরা কি বোঝাতে যাচ্ছে, যে আমি কিন্তু আমার যে শ্বাস নিচ্ছি বা গ্রহণ করছি তাদের কেজটা ফুলছে বা নামছে, কিন্তু আমার গোটাগুটি কেসটা কি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট ওরকম কি হচ্ছে না, আকার আকৃতি পরিবর্তন হচ্ছে। সো এই ক্ষেত্রেও আমরা কিন্তু কিছু কার্য করছি। কার্যটা কারা করছে, আমার মাসেলসরা করছে, ঠিক আছে, পেশিরা করছে। এটা একটু পার্থক্যটা ভালো করে মাথায় রাখবা। শ্বাসকার্য মানে নিঃশ্বাস প্রশ্বাস, আর শ্বসন মানে হচ্ছে আমাদের সেলের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়াগুলো হচ্ছে, যেখান থেকে আমাদের শক্তি পাচ্ছি, সেটা হচ্ছে শ্বসন বা রেসপিরেটরি, ঠিক আছে। তো এবার আমরা চলে যাচ্ছি নেক্সট পার্টে। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট পার্টে, যে হচ্ছে শ্বসন শ্বাসকার্য হলো নিউটন, আর আমাদের তেমন কিছু নেই খুব একটা। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে লাস্ট অফ অল, যে সবসময় কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে কি হালকা একটু মানে কৃতকার্য কি হবেই। তো এবার একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি যদি দেওয়ালকে ঠেলো, তো তুমি যদি দেওয়ালকে ঠেলো তাহলে কি হবে, দেওয়ালের মধ্যে কিন্তু আণুবীক্ষণিকভাবে যদি দেখো, তাহলে দেওয়ালটা কিন্তু ফ্র্যাকচার হয়, ওর আকারে কিন্তু পরিবর্তন হয়। তার মানে সুতরাং তুমি কিছু কার্য করো, কিন্তু ওভারঅল আমরা দেখি কি, যে দেওয়ালটা তো সরে গেল না, বা দেওয়ালটা তো সরে যাচ্ছে না। এই দেওয়ালের উপর যে তুমি যখন বল প্রয়োগ করছো, তখন কি কি ঘটনা ঘটতে পারে? এক, তুমি ক্লান্ত হয়ে যেতে পারো। দুই, তুমি ঘেমে যেতে পারো। তিন, তোমার হচ্ছে শ্বাস প্রশ্বাস বা ব্রিদিংটা বেড়ে যেতে পারে, রাইট? তো এই সমস্ত হওয়ার পিছনে কি কি কারণ, সেটা তোমাদের টেক্সট বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে, এটা ভালো করে পড়বো। ওখান থেকে 2 মার্কসের কোশ্চেন কিন্তু হতে পারে। কি কি হতে পারে দেখো, তুমি যখন হচ্ছে দেওয়ালে ঠেলা দিচ্ছ, তখন কি হচ্ছে, তোমার শরীরের যে কোষগুলো আছে সেখানে শ্বসনের জন্য অক্সিজেন দরকার। তো তুমি কি করবা, খুব জোরে জোরে অক্সিজেন গ্রহণ করতে থাকবা নিজের শরীরে, যাতে তোমার সেলগুলোতে অক্সিজেন পৌঁছায়। দ্বিতীয়ত, তুমি হচ্ছে এত বেশি শক্তি প্রয়োগ করতেছো যে কি হচ্ছে, তুমি হচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছ। এই ক্লান্তটা কি জিনিস, যখন আমাদের শরীরে শ্বসন বা রেসপিরেটরি হচ্ছে, যেটা আমাদের সেলের মধ্যে হয়, সেটার জন্য আমাদের কি দরকার, অক্সিজেনের দরকার। এবার অক্সিজেনের পরিমাণটা যদি কমে যায়, অক্সিজেনের পরিমাণটা যদি কমে যায়, তাহলে একটা ল্যাকটিক অ্যাসিড নামক একটা অ্যাসিড কিন্তু তৈরি হয়। এই ল্যাকটিক অ্যাসিডটা তৈরি হওয়ার জন্য কি হয়, পেশিতে ক্লান্তি সৃষ্টি হয়, মানে মাসেলগুলা সব কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, মাসেলগুলা কিন্তু হাঁপিয়ে যায়, এরকম টাইপের ব্যাপারটা হয়। তো তার কারণে কি হয়, আমরা কি হয়, একটুখানি বসে নেই, বসে তারপর অনেক ব্রিদিং নেই, মানে ব্রিদিং মানে হচ্ছে শ্বাসকার্য চালায়, ভেতরে অক্সিজেন পাঠায়, তখন ধীরে ধীরে ল্যাকটিক অ্যাসিডটা বেরিয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপারটা, যে আমরা হচ্ছে কেন হাঁপসে যাই বা কিছু, কেন আমাদের শরীরটা গরম হয়ে ওঠে, এগুলো সব টেক্সট বইতে ভালো করে দেওয়া আছে, ভালো করে পড়বে। আর মেনলি এটাই বক্তব্য হলো এই যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করো, তাহলে ওর মধ্যে 2 রকমের ঘটনা হতে পারে। এক, বস্তুটার ওভারঅল বস্তুর সরণ হতে পারে বা ডিসপ্লেসমেন্ট হতে পারে। আর দ্বিতীয়, বস্তুটার আকার আকৃতি বা ফর্ম ফ্যাক্টরের চেঞ্জ হতে পারে, ঠিক আছে। যেমন হচ্ছে স্প্রিংটা দিয়ে দেখালাম, তো এই দুটো ঘটনা হতে পারে। তো ব্যাস, আজকের মতো এতটাই, এটা হয়ে গেল। এরপরের দিনকে আমরা করব অঙ্ক, ঠিক আছে, এই চ্যাপ্টার, ঠিক আছে।